প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পূর্বের ক্লাসের ন্যায় আজকেও আমরা তোমাদেরকে কিছু সৃজনশীল প্রশ্ন বাসার কাজ হিসেবে দেব। তোমরা সেই কাজগুলো নিজেরা করবা। এটা একটা ওয়ার্ম আপ ক্লাস বলা যেতে পারে। সেক্ষেত্রে আমরা আজকে আলোক প্রতিফলন আর প্রতিসরণ এই দুইটা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমি তোমাদেরকে প্রশ্নগুলো এখন লিখব, সাথে সাথে তোমরাও লিখবা, যেন একই সাথে আমরা বুঝতে পারি। এবং সেক্ষেত্রে আমি বলে দেব, যদি বুঝতে না পারো লেখা, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে তোমাদের প্রশ্নগুলোর উত্তর জানিয়ে দিলে বা তার ছবি তুলে যদি আপলোড করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বাসায় কাজটা করতেছো। যদি না পারো সেক্ষেত্রে তাও আমাকে কমেন্টসে জানিয়ে দাও। আজকে আমরা শুরু করতেছি আলোর প্রতিফলন আর প্রতিসরণ এই দুইটা অধ্যায়ের 4টা সৃজনশীল তোমাদেরকে দেওয়া হবে। তার প্রথম সৃজনশীলটা চিত্রটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে এন পি এন প্রাইম একটা অবতল দর্পণ, পি হচ্ছে মেরুবিন্দু আর সি হচ্ছে বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস, ওয়ে একটা লক্ষ্যবস্তু। এখানে বলে দেওয়া হচ্ছে যে চিত্রে ওয়ে লক্ষ্যবস্তু সেটা কোথায় আছে? বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থিত। ফলে তুমি তোমার ছবিতে বক্রতার কেন্দ্রের বাইরে ওই একটা লক্ষ্যবস্তু স্থাপন করো। উদ্দীপকে সৃজনশীল 1 লিখো নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। নিশ্চয়ই আমরা এখন এই চিত্রের আলোকে কিছু প্রশ্ন তোমাদেরকে লিখে দিব। সেই প্রশ্নগুলো তোমরা খাতায় তোলো। সেই প্রশ্নগুলোর 1 নাম্বার ক নাম্বার বলতেছি, ফোকাস তল কি? তাহলে ক নাম্বার প্রশ্ন হচ্ছে ফোকাস তল কি। এরপরে চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে, কাগজে ব্যক্ত প্রতিফলন ঘটে কারণ ব্যাখ্যা করো। তাহলে ক এবং খ নাম্বার প্রশ্নটা আমি আবার রিপিট করতেছি, তোমরা বুঝতে না পারলে। ফোকাস তল কি? আর খ নাম্বার প্রশ্ন লিখতেছি, কাগজে ব্যক্ত প্রতিফলন ঘটে কারণ ব্যাখ্যা করো। তাহলে এই দুইটা প্রশ্ন তোমরা সুন্দর করে খাতায় তুলে নাও। এরপরে গ নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি, চিত্রে ওয়ে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের রশ্মিচিত্র অঙ্কন করো। আমাদের চিত্রে ওয়ে লক্ষ্যবস্তু আছে, সেই লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের রশ্মিচিত্র অঙ্কন করো। আবার খেয়াল করো, গ চিত্রে ওয়ে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের রশ্মিচিত্র অঙ্কন করো। এরপরে ঘ নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি, যদি এন এন প্রাইম দর্পণ একটি সমতল দর্পণ হয়
তবে আবার দেখো, যদি n প্রাইম দর্পণ একটি সমতল দর্পণ হয়, তবে দেখাও যে দর্পণ হতে যত সামনে বস্তু অবস্থিত প্রতিবিম্ব দর্পণ হতে ঠিক ততটা পেছনে গঠিত হয়। তাহলে আমরা উদ্দীপকের যে দর্পণটা সেটা অবতল দর্পণ, কিন্তু আমরা একটা কোশ্চেন জুড়ে দিয়েছি, যদি n প্রাইম দর্পণ একটি সমতল দর্পণ হয়, তবে দেখাও যে দর্পণ হতে যত সামনে বস্তু অবস্থিত প্রতিবিম্ব দর্পণ হতে ঠিক ততটা পেছনে গঠিত হয়। তাহলে এই একটা সৃজনশীল প্রশ্ন, যার সমাধান তোমরা নিজেরা রেডি করে ফেলো। আমরা পরের সৃজনশীল প্রশ্নের জন্য চলে যাব। তো দ্রুততার সাথে আরেকবার একটু দেখে নাও প্রশ্নটা। নিচে চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। ক নাম্বার প্রশ্ন লেখা হয়েছে, ফোকাস তল কি? ক নাম্বার, কাগজে ব্যাপ্ত প্রতিফলন ঘটে, কারণ ব্যাখ্যা করো। চিত্রে গ নাম্বার প্রশ্ন, চিত্রে ওয়ে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের, এটা কিন্তু এই লাইনের সাথে অংশ না, এটা ব্র্যাকেটে রাখো। প্রতিবিম্বের রশ্মি চিত্র অঙ্কন করো। তাহলে প্রশ্নটা এই জায়গাতেই শুরু হয়ে নিচে চলে আসছে, চিত্রে ওই লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের রশ্মি চিত্র অঙ্কন করো। ঘ নাম্বার, যদি n প্রাইম দর্পণ একটি সমতল দর্পণ হয়, তবে দেখাও যে দর্পণ হতে যত সামনে বস্তু অবস্থিত প্রতিবিম্ব দর্পণ হতে ঠিক ততটা পেছনে গঠিত হয়। তাহলে এটা একটা বিবৃতিমূলক প্রশ্ন, যার উত্তর তোমরা বাসায় বই থেকে পড়ে নিয়ে সুন্দর করে গোছালোভাবে উপস্থাপন করো, তাহলেই হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি এর পরের সৃজনশীল প্রশ্নে। শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় সৃজনশীলের জন্য একটা উত্তল দর্পণ আঁকতেছি। তোমরা পেন্সিল কম্পাস নিয়ে সুন্দর করে এঁকে ফেলো আগে। সেক্ষেত্রে এম ও এম প্রাইম একটি উত্তল দর্পণ। সময় নাও, সমস্যা নাই। তার সি বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস। একটা দর্পণ আঁকলে অবশ্যই তোমাকে সি এবং এফ এটা নির্ণয় করে ফেলতে হবে আগেই, এবং এটা যদি ভুল হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে তোমার চিত্রটা ভুল হয়ে যাবে, অর্থাৎ চিত্র থেকে তুমি সঠিক তথ্য খুঁজে পাবা না। সেই অর্থে তোমাদেরকে সিটা ঠিক রেখে বক্রতার ব্যাসার্ধটা বড় করে নিয়ে আঁকবা। আর যেহেতু এটা একটা উত্তল দর্পণ, সেক্ষেত্রে খাতার পেছনে যেন জায়গা থাকে সেই অনুযায়ী আঁকো। আমরা এখানে দেখাচ্ছি যে বক্রতার কেন্দ্র থেকে দর্পণ পর্যন্ত দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে এটা হলো বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার নির্দেশ করতেছে। দর্পণের অক্ষের উপরে এবি একটি লক্ষ্যবস্তু, যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিলিমিটার। আর
এবি এর অবস্থানটা দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। এরপরে চলে আসো, আমরা প্রশ্নগুলো রেডি করি। বলতেছে সৃজনশীল 2 এ উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নাম্বার প্রশ্ন, বিম্ব কাকে বলে? ক নাম্বার প্রশ্ন, বিম্ব কাকে বলে? খ নাম্বার, বিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। ক নাম্বার প্রশ্ন, বিম্ব কাকে বলে? খ নাম্বার প্রশ্ন, বিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। গ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছে, এবি লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে অর্ধেক আকৃতির প্রতিবিম্ব গঠিত হবে? তাহলে যারা আমার সাথে তুলতে পারোনি তাদের জন্য আবার বলতেছি, এবি লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে অর্ধেক আকৃতির প্রতিবিম্ব গঠিত হবে? তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এই ক্ষেত্রে গাণিতিকভাবে বিষয়টা উপস্থাপন করলেই হবে, চিত্র আঁকার দরকার হবে না। যেহেতু নাম্বার 3, যদি এটা 4 মার্কের প্রশ্ন আসতো তাহলে গাণিতিকভাবে প্রমাণ করে এরপরে তোমাকে চিত্র এঁকে সেটা দেখিয়ে দিতে হতো। এখন যেহেতু 3 নাম্বারের প্রশ্নের জন্য আসছে, সেক্ষেত্রে শুধু ম্যাথ করবা। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, দর্পণের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হলে বস্তুর অবস্থান পরিবর্তন করে পরিবর্তন না করা হলে দর্পণের, আমার উদ্দীপকে দর্পণের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হলে, বস্তুর অবস্থান পরিবর্তন না করা হলে, বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকলে, অবস্থান অপরিবর্তিত থাকলে প্রতিবিম্বের রশ্মিচিত্র অঙ্কন করে প্রতিবিম্ব
প্রতিবিম্ব কত গুণ হবে দেখ। তাহলে আবার বলতেছি, দর্পণের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হলে বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকলে প্রতিবিম্বের রশ্মিচিত্র অঙ্কন করে প্রতিবিম্ব কত গুণ হবে এটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা সৃজনশীল প্রশ্নটা আরেকবার একটু বলতেছি, খেয়াল করো। ক নাম্বার প্রশ্ন ছিল বিম্ব কাকে বলে, খ নাম্বার হচ্ছে বিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো, গ নাম্বার হচ্ছে এবি লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে অর্ধেক আকৃতির প্রতিবিম্ব গঠিত হবে, ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে দর্পণের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হলে বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকলে প্রতিবিম্বের রশ্মিচিত্র অঙ্কন করে প্রতিবিম্ব কত গুণ হবে। সেন্টেন্সটা আরেকটু এডিট করা যেতে পারতো, তবে তোমাদের কাছে দুইটা জিনিস চাওয়া হয়েছে, একটা হচ্ছে প্রতিবিম্বের রশ্মিচিত্র এটা অঙ্কন করতে বলা হচ্ছে, আর একটা হচ্ছে প্রতিবিম্ব কত গুণ হবে এটা জানতে চাওয়া হচ্ছে। সৃজনশীল প্রশ্নটা একটু বিবৃতিমূলক প্রশ্ন, তোমরা ঝটপট খাতায় তুলো, আমি বলে দিচ্ছি সেই আলোকে। সৃজনশীল 3, রাইসা চশমা হিসাবে +2D ক্ষমতার একটি লেন্স ব্যবহার করে। তাহলে সৃজনশীল প্রশ্ন আরেকবার বলতেছি, রাইসা চশমা হিসাবে +2D ক্ষমতার একটি লেন্স ব্যবহার করে, অন্যদিকে তার ভাই দ্বিগুণ ক্ষমতার লেন্স দিয়ে তৈরি একটি আতশী কাঁচ দিয়ে ম্যাপ পর্যবেক্ষণ করে। দ্বিতীয় সেন্টেন্সটা আরেকবার বলতেছি, অন্যদিকে তার ভাই দ্বিগুণ ক্ষমতার লেন্স দিয়ে তৈরি একটি আতশী কাঁচ দিয়ে ম্যাপ পর্যবেক্ষণ করে। তাহলে এই উদ্দীপকের আলোকে আমরা প্রশ্ন তৈরি করব। ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রতিসরাঙ্ক কি? প্রতিসরাঙ্ক কি? তাহলে ক নাম্বার প্রশ্নটা তুলে নাও, প্রতিসরাঙ্ক কি? খ নাম্বার প্রশ্ন, আয়নার সামনে দাঁড়ালে আমাদের ডান হাতকে বাম দিকে দেখি কেন? আয়নার সামনে দাঁড়ালে আমাদের ডান হাতকে বাম দিকে দেখি কেন? এই পর্যবেক্ষণটা তোমাদের কাছে ব্যাখ্যামূলক চাওয়া হচ্ছে। তাহলে ক এবং খ নাম্বার প্রশ্নটা দেখো এবং সুন্দর করে খাতায় তুলো। গ নাম্বার হচ্ছে রাইসার ভাই এর আতশী কাজ কিভাবে
পর্যবেক্ষণে সহায়তা করে তার রশ্মিচিত্র অঙ্কন করো। তাহলে গ নাম্বার প্রশ্নটা আবার বলতেছি, রাইসার ভাইয়ের আতসী কাজ কিভাবে পর্যবেক্ষণে সহায়তা করে তার রশ্মিচিত্র অঙ্কন করো। দেখো এবং ধীরে ধীরে তোলো। আমি এর পরের ঘ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। রাইসার চোখের ত্রুটি দূর করতে উক্ত লেন্স রাইসার চোখের ত্রুটি দূর করতে উক্ত লেন্স কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে বর্ণনা করো। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে আবার, রাইসার চোখের ত্রুটি দূর করতে উক্ত লেন্স কিভাবে কাজ করে তা বর্ণনা করো। তাহলে আমরা তিনটা সৃজনশীল পেয়ে গেলাম। এরপরে আমরা চলে যাব 4 নাম্বার সৃজনশীল প্রশ্নে। তাহলে আমরা এক্ষেত্রে চিত্রটা ঝটপট এঁকে নেই। এ একটা মাধ্যম, বি একটা মাধ্যম হিসেবে দেখানো হচ্ছে। আলোকরশ্মি এ অভিলম্বের সাথে আই কোণ করে বি মাধ্যমে প্রবেশ করায় তার প্রতিসরণ কোণ আর। সেই অর্থে আই এবং আর এর মান দেয়া নাই আমার, শুধুমাত্র নির্দেশক হিসেবে যে আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে গমন করতেছে। আই দ্বারা আপতন কোণ আর আর দ্বারা প্রতিসরণ কোণ নির্দেশ করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সৃজনশীলে বলতেছি আলোকরশ্মি এ মাধ্যম হতে বি মাধ্যমে প্রবেশ করায় এর বেগ 1/3 হ্রাস পেল। তাহলে আলোকরশ্মি এ মাধ্যম হতে বি মাধ্যমে প্রবেশ করায় এর বেগ 1/3 হ্রাস পেল। এ মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে সেই অর্থে উদ্দীপকে এখানে কিছু ইনফরমেশন আমার পাওয়া যাচ্ছে। এরপর আমরা এর আলোকে প্রশ্নগুলো লিখতেছি, তোমরা খাতায় তুলে নাও যেগুলো মিস করে ফেলছো। ক নাম্বার প্রশ্ন, স্নেলের সূত্রটি বিবৃত করো। ক নাম্বার প্রশ্ন লিখলাম, স্নেলের সূত্রটি বিবৃত করো। খ নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত সমূহ লিখো। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত সমূহ লেখো। এটা হলো খ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন, প্রতিসরণ কোণ (40° হলে আপতন কোণের মান
নির্ণয় করো। তাহলে প্রতিসরণ কোণের মান 40 ডিগ্রি হলে আপাতন কোণের মান নির্ণয় করো। অর্থাৎ আর এর মান 40 ডিগ্রি হলে আপাতন কোণ আই এর মান কত হবে এই উদ্দীপকের আলোকে সেটা তোমাকে জানতে চাওয়া হচ্ছে। তোমরা একটু সময় নাও, ধীরে ধীরে দেখে তুলে নাও প্রশ্নটা। এরপরে ঘ নাম্বার প্রশ্ন, যদি প্রতিসরণ কোণের মান 5 ডিগ্রি বৃদ্ধি করা হলেও আপতন কোণ অপরিবর্তিত থাকে, তবে আমি আলোর বেগের কি পরিবর্তন হবে? আলোর বেগের কি পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে নিশ্চয়ই তোমরা প্রশ্নগুলো বুঝতে পারতেছো। যদিও এই অল্প সময়ের মধ্যে আমরা 4টা সৃজনশীল তোমাদেরকে খাতায় তুলতে বলতেছি, কিন্তু তোমরা যথেষ্ট সময় নিয়ে আস্তে আস্তে ভিডিওটা দেখে প্রশ্নগুলো তুললে অবশ্যই সেটা বুঝতে পারবা এবং তুলতে পারবা আশা করতেছি। আর এর উত্তরগুলো তোমরা রেডি করে ফেলো। তাহলে আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।